নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে শনিবার 31শে অগস্ট 2024। বাকচক্রের নতুন পথ চলা বিবেকানন্দ ঘরে ঘরের আজকে 173তম 173rd সাপ্তাহিক ধারাবাহিক বক্তৃতামালায় আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা ও আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছি। আমাদের অনুষ্ঠানের বিষয় এবং বক্তা অপরিবর্তিত। বিষয় স্বামী বিবেকানন্দ এবং বক্তা শ্রী তরুণ গোস্বামী, যার নতুন করে প্রয়োজন দেওয়া বোধহয় নিষ্প্রয়োজন। তো সুতরাং সময় নষ্ট না করে অযথা আমার প্রাককথন না বাড়িয়ে আসুন আমাদের যে প্রার্থনা সঙ্গীত, পরিচিত প্রার্থনা সঙ্গীত কাম রবীন্দ্রসঙ্গীত, যেটা গেয়েছেন আমাদেরই বাকচক্রের পরিচালক মণ্ডলীর সিনিয়র মোস্ট সদস্য শ্রী রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সেই প্রার্থনা সঙ্গীত শুনে আমাদের অনুষ্ঠান শুরু করছি। নমস্কার, ভালো থাকবেন। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো, যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো। অকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেক অন্তর হলে নাহিরি কুল কিনারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেক অন্তর হলে নাহেরি কুল কিনারা। কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদি, কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদি, অমনীয় মুখ হেরি শরমে যে হয় সারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। নমস্কার। আজকে আমরা স্বামীজি যে চিঠিটি নিয়ে আলোচনা করব, সেটি স্বামীজি 1895 সালে মঠের গুরু ভাইদের লিখেছিলেন, কিন্তু কারুর উদ্দেশ্য করে লেখেননি। লিখেছিলেন প্রিয় বরেশু। এটা স্বামীজি মাঝে মাঝে করতেন। স্বামীজি সবসময় নাম দিয়ে চিঠি লিখতেন তা নয়, মাঝে মাঝে মঠের সকলের জন্য চিঠি লিখতেন। এবং এই চিঠিটা পড়লে বোঝা যায় যে স্বামীজি কি চাইতেন। এত কম বয়স ছিল তো, তখন 32 বছর বয়স,
এবং 32 বছর বয়সের আরও 2 বছর পরে তিনি রামকৃষ্ণ মিশন তৈরি করবেন। কিন্তু তখনই মাথায় ঢুকে গেছে যে মিশনটা কীভাবে করতে হবে, কীভাবে মিশনটিকে দান করাতে হবে। স্বামীজি লিখছেন এই চিঠিতে, পক্ষপাতী সকল অনিষ্টের মূল কারণ জানিবে, অর্থাৎ যদ্যপি তুমি কাহারও প্রতি অধিক স্নেহ অন্যপেক্ষা দেখাও, তবে তাহা হইলেই ভবিষ্যৎ বিবাদের মূল পত্তন হইবে। দেখুন কি অসাধারণ কথা। স্বামীজি বারবার একটা কথা বলেছেন যে প্রিভিলেজ তুলে দাও। যে কোনো জিনিসে কি হয়, কোনো প্রতিষ্ঠানে যারা প্রতিষ্ঠান পরিচালনা করেন তারা সেই প্রতিষ্ঠানেরই কারোর প্রতি তাদের বিশেষ স্নেহ তৈরি হয়। যেই বিশেষ স্নেহ তৈরি হয়, যার প্রতি তৈরি হচ্ছে তিনি সেটাকে মিসইউজ করেন, এবং তাই জন্যে যে কোনো প্রতিষ্ঠান শেষ অবধি একেবারে ধ্বংস হয়ে যায়। তাই স্বামীজি বলছেন, পক্ষপাতী সকল অনিষ্টের মূল কারণ জানিবে, অর্থাৎ যদ্যপি তুমি কাহারও প্রতি অধিক স্নেহ অন্যপেক্ষা দেখাও, তাহলে ভবিষ্যৎ বিবাদের মূল পত্তন হইবে। স্বামীজি, আমার যেটা অবাক লাগে যে ঘর ছেড়েছিলেন তো কম বয়সে, 1884 সালে ঘর ছেড়েছিলেন, মানে 21 বছর বয়সে। তারপর ভারতবর্ষটা ঘুরেছিলেন অনিশ্চয়তার মধ্যে। যখন শ্রীরামকৃষ্ণ চলে গেলেন 1886 সালে আগস্ট মাসে, যখন তারা বরানগরে গিয়ে উঠলেন, তখন তো দারিদ্র নিত্যসঙ্গী। সেখানে গুরু ভাইরা সকলে আছেন এবং কষ্টে দিন যাপন করছেন। তারপর ভারত ভ্রমণে স্বামীজি বেরোলেন। তিনি যে শিকাগোয় বিখ্যাত হবেন কেউ জানতেন না, নিজেও জানতেন না। ও আমরা মাঝে মাঝে বলি স্বামীজি সব জানতেন, নিজেও জানতেন না। জানলে বহু চিঠিতে পাওয়া যায় যে বিদেশে গিয়ে কীভাবে তিনি যন্ত্রণার মধ্যে পড়েছেন, আস্তে আস্তে তার সেই বিশ্বাসটা কমে যাচ্ছে। ঠাকুরের প্রতি কোনো দিন তার বিশ্বাস কমেনি, কিন্তু অবস্থার প্রতি তার আস্তে আস্তে আস্থা হারিয়ে যাচ্ছিল। বলেছে, আমি বুলডগ, আমার গুঁ রয়েছে, বাঙালের গুঁ, আমি তো শেষ অবধি লড়াই করে যাব। কিন্তু অর্গানাইজেশন কি করে চালাতে হয় সেটা শিখলেন কি করে? আমার নিজের ধারণা, স্বামী তো নিজের কথা কিছু বললেন না, বিদেশে গিয়ে অর্গানাইজেশনগুলোকে দেখেছিলেন এবং সেখানে দেখেছিলেন যে ফেভারিটিজম অর্গানাইজেশনের কী মহা বিপদ রাখতে পারে। কারণ কলকাতায় যখন গুরু ভাইরা ছিলেন তখন আর ফেভারিটিজম কী, দারিদ্র, খেতেই পাচ্ছেন না ফেভারিটকে। আর তাছাড়া তখন তো কোনো শিষ্য আসেননি। স্বামী যখন ঘুরে বেড়াচ্ছেন দেশে, তখন প্রথম এলেন স্বামী সদানন্দজি। তিনি এসে সাধুদের এমন অবস্থা যে ওকে বাবু বলে ডাকতেন, শরৎবাবু, শশীবাবু, কালীবাবু এরকম করে ডাকতেন। তো স্বামী সদানন্দ প্রথম এসে, যেহেতু তিনি উত্তরপ্রদেশে বড় হয়েছিলেন, তিনি মহারাজ বলে ডাকা শুরু করলেন। তাই জন্যে সেই থেকে মহারাজ নামটি চলতে শুরু করলো এবং এখনও সেটা চলছে। স্বামীজি স্বামীজি আর সবাই মহারাজ। স্বামীজিকে কেউ মহারাজ বলতো না। তো সেটি স্বামীজি প্রথম লিখেছেন। দ্বিতীয়ত, কেউ তোমার নিকট অপর কোনো ভাইয়ের নিন্দা করিতে আসিলে তথা বিলকুল শুনিবে না, শুনাও মহাপাপ, ভবিষ্যৎ বিবাদের সূত্রপাত তাহাতে। মানে এটা একটা, যে কোনো ধরুন এই যে রামকৃষ্ণ মিশন, এই নিয়ে বহু প্রতিষ্ঠান, তার বহু ছেলে মেয়ে তারা পিএইচডি করছে। কেন পিএইচডি করছে? যে প্রতিষ্ঠানটি টিকলো কী করে, এই যে টিকে গেল এতদিন ধরে, এত বছর ধরে, সেইটা কি করে সম্ভব হলো? স্বামীজির যে কম, রামকৃষ্ণ মিশন থেকে যে কম সন্ন্যাসী বেরিয়ে গিয়েছেন তা না, স্বামীজির শিষ্য স্বামী নিত্যানন্দজি বেরিয়ে গিয়েছিলেন, পরে বহু সন্ন্যাসী বেরিয়ে যান, কিন্তু মিশন যে টিকে রয়েছে তার একটা বড় কারণ হচ্ছে যে এই একে অপরে যখন সমালোচনা করতে যায় সেটা আর লোকে শোনে না। বলছেন যে কেহ তোমার নিকট অপর কোনো ভাইয়ের নিন্দা করিতে আসিলে তা বিলকুল শুনিবে না, শোনাও মহাপাপ, ভবিষ্যৎ বিবাদের সূত্রপাত। তৃতীয়টা হচ্ছে, অধিকন্তু সকলের দোষ সহ্য করিবে, লক্ষ্য অপরাধ ক্ষমা করিবে এবং সকলকে তুমি যদি নিঃস্বার্থ হয়ে ভালোবাসো, সকলেই ধীরে ধীরে পরস্পরকে ভালোবাসিবে। একের স্বার্থ অন্যের ওপর নির্ভর করে একথা বিশেষভাবে বুঝিতে পারলেই সকলের ঈর্ষা একেবারে ত্যাগ করিবে। 10 জনে মিলিয়ে একটা কার্য করা আমাদের জাতীয় চরিত্রের মধ্যে নাই। এই জন্য এই ভাব আনিতে অনেক যত্ন করিতে হইবে, বিলম্ব সহ্য করিতে হইবে। স্বামীজির একটা অদ্ভুত থিওরি ছিল। স্বামীজি মনে করতেন, সেটা আমি ব্যক্তিগত জীবনে বিশ্বাস করি, কিন্তু যারা অর্গানাইজেশন চালান বা এমনি সংসারেও লোকে বিশ্বাস করেন না, যে যদি নিঃস্বার্থ ভালোবাসা হয় তাহলে মাইন্ডসেট চেঞ্জ করা যায়। স্বামীজি বারবার এই কথাটা বলেছেন।
বারবার বলেছেন। দেখবেন গতবার আমরা যে চিঠিপত্র আলোচনা করেছি সেখানেও স্বামীজি একটি ছেলেকে লিখছেন যে নিঃস্বার্থপর হলে ভালোবেসে তবেই কাজ করা সম্ভব। এখানেও তাই বলছেন যে নিঃস্বার্থপর যদি ভালোবাসা হয় সকলে ধীরে ধীরে পরস্পরকে ভালোবাসবে। এই নিঃস্বার্থ ভালোবাসাটা কি? স্বামীজি যেটা বিশ্বাস করতেন যে নিজেকে কোনো প্রতিষ্ঠানের সঙ্গে বা সমাজের সঙ্গে বা দেশের সঙ্গে মিলিয়ে মিশিয়ে এক করে দেওয়া। আমি কি পেলাম সেটি বড় কথা নয়, আমি কি দিলাম সেটা বড় কথা। আমরা তো সবসময় যখন সম্পর্কিত হই তখন মনে মনে মুখে না বললেও একটা দেনা পাওনার হিসেব আমরা কষে নিই। দেনা পাওনার হিসেবে দুর্ভাগ্য হচ্ছে যদি হিসেবটা না মেলে তাহলে সম্পর্ক একদম ছিন্ন ভিন্ন হয়ে যায়। বাঙালির ব্যবসা সম্বন্ধে প্রায় বলা হয় যে বাঙালির ব্যবসা যে উঠে যায় তার বড় কারণ যে বন্ধুদের মধ্যে বৈবাহিক সম্পর্ক তৈরি হয় এবং সেই বৈবাহিক সম্পর্ক থেকে কোনো কারণে মনোমালিন্য হয় এবং সেই মনোমালিন্য থেকে ব্যবসাটা উঠে দেয়। এরকম বহু উদাহরণ রয়েছে, আমি এসে উদাহরণ দিচ্ছি না। স্বামীজির যেটা থিওরি ছিল, স্বামীজি বলতে নিঃস্বার্থ ভালোবাসলে তবেই সেটি সম্ভব, তবেই যে কোনো প্রতিষ্ঠানকে টেনে নিয়ে যাওয়া যায়। শশী কেমন স্থান জাগিয়ে বসে আছে তার দৃঢ়নিষ্ঠা একটা মহাভিত্তিস্বরূপ। কালীয় যোগেন টাউন হলে মিটিং কেমন উত্তরভাবে সিদ্ধ করলো কত গুরুতর কার্য। নিরঞ্জন সিলন প্রভৃতি স্থানে অনেক কর্ম করেছে। স্বামী এই যে শশী বলছেন না যে শশী কেমন স্থান জাগিয়ে বসে আছে, স্বামীজিরা সবাই বেরিয়ে পড়লেন দেশে। শুধু বেরোলেন না স্বামী রামকৃষ্ণানন্দ, তিনি একা সেই আটকে আগলে রইলেন। সেখানে ঠাকুরের নিত্য পূজা তিনি করতেন এবং রামকৃষ্ণানন্দ নামটি স্বামীজির ব্যবহার করার খুব ইচ্ছে ছিল, কিন্তু শশী মহারাজের অধিক দাবির কাছে সেটিকে তিনি ছেড়ে দিয়েছিলেন। শ্রীরামকৃষ্ণের মন্দিরের পূজারী এবং প্রতিষ্ঠাতাকে নাম দিয়েছিলেন রামকৃষ্ণানন্দ। পরে তিনি যখন মাদ্রাজে চলে যান তখন এত দারিদ্র যে এক দিন ঠাকুরকে কোনো ভোগ দিতে পারতেন না। তখন মাদ্রাজের যে সমুদ্রের তট থেকে বালি এনে বলতেন, দেখো আর কিছুই দিতে পারিনি, বালি নিয়ে এলাম, এটা খেয়েই আজকে তুমি তোমার ক্ষুণ্ণবৃত্তি করো। কিন্তু এই শশী মহারাজ থাকার জন্য কি হতো যে সবাই জানতো যে বরানগর মঠের ঠিকানাটা ঠিক রইল, কিন্তু সবাই যদি বেরিয়ে যায় তালা মেরে তাহলে তো খুব মুশকিল। কেউ বাইরে যাচ্ছেন ফিরে আসছে, তাদের কে যত্ন করবেন? এই শশী মহারাজ যত্ন করতেন। এবং অসাধারণ ঘটনার কথা আছে, স্বামীজি এবং স্বামী অভেদানন্দজি দুজনে তুমুল তর্ক করছেন বেদান্ত নিয়ে। একবারে দুপুর গড়িয়ে বিকেল হচ্ছে, শশী মহারাজের দুজনকে জোর করে চান করতে পাঠালেন, নিজে ফাগুর দোকান থেকে কচুরি সিঙ্গারা নিয়ে এলেন এবং খেয়ে ক্ষুণ্ণবৃত্তি করলেন। এই রকম স্নেহ তার ছিল সকলের প্রতি, তাই স্বামীজি সেটি বলছেন। এবং বলছেন যে কালী ও যোগেন টাউন হলের মিটিং কেমন উত্তমভাবে সিদ্ধ করলো কত গুরুতর কার্য। টাউন হলের যে মিটিং করেছিলেন তার কনভিনার ছিলেন স্বামী অভেদানন্দজি, এবং তিনি সেই বিভিন্ন জায়গায় গিয়ে তখনকার বড় মানুষদের সঙ্গে যোগাযোগ করে এই মিটিংটা সম্পন্ন করতে পেরেছিলেন। তখনকার মনে রাখতে হবে, আবার বলছি, তখন কিন্তু রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়নি, এবং যেহেতু বিবেকানন্দ বিদেশে গেছেন, কি কাজ করেছেন, এখানকার পণ্ডিত সমাজ সম্যক জ্ঞান তাদের ছিল না। এখনকার রামকৃষ্ণ মিশন নয় যে আপনি যদি কাউকে বলেন যে আপনাকে সভাপতি হতে হবে, সে উচ্চতম স্থান থেকে যে কেউ একেবারে সঙ্গে সঙ্গে হ্যাঁ আমি রাজি রয়েছি, তখন কিন্তু তা নয়, তখন মিশনটাই তৈরি হয়নি। এবং স্বামীজির যে কাজ, সে কাজের প্রতি আমেরিকায় কাজ, সেটাকে আমেরিকানদের ধন্যবাদ জানানোর জন্য টাউন হলে মিটিং হয়েছিল। সেই মিটিংয়ে দুজনে যে কাজ করেছেন সেটার কথা বলেছেন। স্বামী নিরঞ্জনানন্দজি তিনি সিলনে সিংহলে গিয়ে প্রচুর কাজ করেছেন, তার প্রশংসা করেছেন এবং বাকি সকলের কথা বলছেন। তুলসী, গুপ্ত, বাবুরাম, শরৎ প্রভৃতি সকলের মধ্যে এক মহাশক্তি আছে। তিনি যে জহুরি ছিলেন তাতে এখন কোনো সন্দেহ নেই। তা না হলে তোমাতে আর উন্মাদে তফাৎ কি? দেখো, এদেশে শত শত নরনারী প্রভুকে সকল অবতারের শ্রেষ্ঠ বলে পূজা করতে আরম্ভ করেছে। ধীরে ধীরে মহাকার্য ধীরে ধীরে হয়, ধীরে ধীরে বারুদের স্তূপ পুতিত হয়, তারপর একদিন এক কোনো অগ্নি তাতে সমস্ত উচ্ছ্বসিত হয়ে ওঠে। এইখানে আবার ঠাকুরের কথা বলেছেন। এই যে বিভিন্নভাবে স্বামীজি ঠাকুরের কথা ভেবেছেন, স্বামীজি যত বিদেশে গেছেন তত ঠাকুরের কথা তারা অনেক বেশি করে মনে পড়েছে। এবং সেখানে বলছেন কি যে ঠাকুরের তো বাহ্যিক অবস্থা থেকে অনেকে পাগল বলতেন, কিন্তু স্বামীজি বলছেন তার জহুরি চোখ ছিল, তিনি জানতেন যে কাকে দিয়ে কি কাজ হবে।
রামকৃষ্ণ মঠ এবং মিশনের যিনি প্রথম সম্পাদক ছিলেন স্বামী শারদানন্দ, তার কোলে একদিন ঠাকুর বসে পড়লেন এবং বসে পড়ে বললেন, দেখছি শরৎ কতটা ভার নিতে পারে। এই যে সিম্বলিক, তো ঠাকুরের সব কিছুই ছিল সিম্বলিক, এবং তিনি দেখতেন কাকে দিয়ে কী কাজ হবে। অদ্ভুতভাবে তাঁর শিষ্যদের কাছে আসতে দিয়েছেন, খেতে দিতেন, খেতে দিয়ে দেখতেন যে কিভাবে খাচ্ছে, জীব দেখতেন। যদি জীব খুব মোটা হয় সেই মানুষ অনেক বেশি মেটেরিয়ালিস্টিক হয়, তার জড় সভ্যতার দিকে নজর বেশি থাকে, সেই রকম নিতেন না। বলতেন যে ট্যারা হলে তারও গণ্ডগোল, যদিও স্বামী শারদানন্দজি ট্যারা ছিলেন, কিন্তু ঠাকুর সেটাকে বিশেষভাবে নিয়েছিলেন। আবার বুকে হাত দিয়ে দেখতেন। এখন যারা বলেন, যারা মেডিকেল সায়েন্স নিয়ে থাকেন, বলেন পিজিয়ান চেস্ট যদি হয় তাদের পক্ষে বেশিক্ষণ লাংয়ের ওপর প্রেশার দেওয়া সম্ভব নয়। ধ্যান করলে তো লাংয়ের ওপর প্রেশার পড়ে, ফলে পিজিয়ান চেস্ট যাদের হয় সেই দাদু ঠাকুর কাছে আসতেই দেন না। মানে কথা বলতেন, কিন্তু একদম যারা অন্তরঙ্গ হবেন, যাদের দিয়ে আগামী দিনে তিনি কাজ করবেন, সেখানে তার অনেক বিচার ছিল। ঠাকুর মনে রাখতে হবে, ঠাকুর কিন্তু একদম অসম্ভব পণ্ডিত একজন বডি ল্যাঙ্গুয়েজ সাইকোলজিস্ট ছিলেন। এবং শরীরটা কার কেমন, আমাদের ভারতীয় শাস্ত্রে এই নিয়ে দীর্ঘ আলোচনা আছে, যে শরীর দেখে অনেক অনুমান করা যায় যে কোন পথে যাবে। ঠাকুর পায়ের গঠন, হাতের গঠন, চোখের গঠন, ভুরুর গঠন, এগুলো দেখে কাছে আসতে দিতেন। এবং দেখবেন যারা খুব একটা বেশি সুন্দর নন, অদ্ভুতানন্দজি, লাটু মহারাজ, তারও যদি গঠন দেখেন, সেই দেখবেন গঠনের মধ্যে একটা অদ্ভুত সিমেট্রি ছিল। এই সিমেট্রি হচ্ছে আমাদের দেশের যে শাস্ত্র রয়েছে, বলে যে বডি যদি সিমেট্রি না হয় তাদের পক্ষে উচ্চভাবে আনা সম্ভব নয়। এটাও আজকাল লোকে মানতে চায় না, কারণ আমরা তো শাস্ত্রটা পড়ি না। এবং শাস্ত্র না পড়ার ফলে কি হয়, আমরা মনে করি যে ঋষিরা তখনকার দিনে বুঝি আবোল তাবোল কথা বলে গেছেন। একেবারে এত সায়েন্টিফিক কল্পনা করা যায় না, কারণ তারা তো মানুষ দেখে রেখেছেন। মানুষের তো পরিবর্তন হয়নি, মানুষের বাহ্যিক পরিবর্তন হয়েছে, একটা নগরায়ন হয়েছে, শারীরিক সুখ স্বাচ্ছন্দ্য এসেছে, কিন্তু মানুষের যে বেসিক নেচার সেটা যেহেতু এক রয়েছে, তাই ঋষিরা এগুলো নিয়ে কথা বলেছেন এবং ঠাকুর সেটাকে খুব বিশ্বাস করেছেন বারবার। স্বামীজি বলছেন, তিনি কাণ্ডারি ভয় কি, তোমরা অনন্ত শক্তি মনে সামান্য ঈর্ষাবুদ্ধি ও অহংপূর্ণ বুদ্ধি দমন করতে তোমাদের কদিন লাগে? যখনই ওই বুদ্ধি আসবে প্রভুর কাছে শরণ দাও, শরীর ও মন তার কাছে সঁপে দাও, দেখি হাঙ্গামা মিটে যাবে একদম। বলছেন তোমরা প্রত্যেকেই অনন্ত শক্তিমান, স্টোর হাউস অফ পাওয়ার, কিন্তু যখন অহংকার আসবে তার কথা ভাববে। আমার মনে আছে স্যার জন কবডেন, যিনি আর্চবিশপ অফ ক্যান্টারবেরি, তিনি কলকাতায় এসেছিলেন। স্বামী স্মরণানন্দজি, পরে যিনি রামকৃষ্ণ মঠ এবং মিশনের প্রেসিডেন্ট হন, তিনি তখন সাধারণ সম্পাদক ছিলেন। একটি বড় দল এসেছিল কমনওয়েলথ থেকে, সেখানে দুজন মাত্র তারা রামকৃষ্ণ, বিভিন্ন দেশের মানুষ ছিলেন। একজন রামকৃষ্ণদেবের নাম শুনেছিলেন, আরেকজন রামকৃষ্ণ মিশনে গিয়েছিলেন। তো এই বিরাট দলটি বেলুড় মঠে আসেন এবং স্যার জন কবডেন যখন স্মরণানন্দের সঙ্গে কথা বলছেন, আমি উপস্থিত ছিলাম, তিনি সেখানে বলছেন যে দেখো মূর্তিটা, মানে বেলুড় মঠে যে রামকৃষ্ণ মন্দিরে মূর্তিটি রয়েছে, পুরো মূর্তিটা দেখেই মনে হচ্ছে যে হি ওয়াজ ফুল অফ কম্প্যাশন। স্বামীজি বলছেন হি ওয়াজ লাভ পার্সনিফাইড, মূর্তিটা দেখে বলছেন। তাই বলছেন যখনই অহংকার হবে সঙ্গে সঙ্গে ঠাকুরের কথা ভাববে। এখানে আমরা দানাকালীর কথা স্মরণ করতে পারি। দানাকালী 1 জানুয়ারি 1886 সালে তিনি বেলায় চলে এলেন। তখন দেখলেন ঠাকুরের সব তো সমাধি, আর তো সেই চৈতন্য হোক যে বলেছিলেন, তার যে ভাবমুখে সেই অবস্থা নেই, সাধারণ হয়ে গেছেন। তখন তিনি গিয়ে বলেন, তুমি আমাকে কি দিলে? অনেক কথা বলার পর ঠাকুর নিজের মুখ দেখিয়ে বলেছিলেন এইটাকে ভাবতে, তাহলেই হয়ে যাবে। ঠিক একই কথা স্বামী ব্রহ্মানন্দকে বলেছেন। একদিন ঠাকুর এবং স্বামী ব্রহ্মানন্দজি দুজন কর্নওয়ালি স্ট্রিট দিয়ে যাচ্ছেন, ঠাকুর বিভিন্ন জায়গায় বাড়িতে ঢুকে পড়ছেন। একবার বাড়িতে ঢুকে পড়লেন, তারপর কোথাও ময়রার দোকান সেখানে ঢুকে পড়ছেন, তারপর কোথাও জিলিপি ভাজছে সেইখানে চলে যাচ্ছেন। তা ব্রহ্মানন্দজি বিরক্ত হয়ে বললেন, মশাই করছেনটা কি? সবাই ভাববে বুড়ো মিনসেটা কেন এই বাড়ি ও বাড়ি ঘুরছে। তখন ঠাকুর বলেছিলেন, কেন যাচ্ছি তার কারণ এইটা দেখলেই পার হয়ে যাবে। নিজের মুখটা দেখিয়ে বলেছিলেন। হৃদয়রাম একবার ঠাকুরকে বলছেন যে জানো তো মামা, তোমার সবচেয়ে দোষ কি? তুমি সব সময় এক কথা বলো। তুমি কেশববাবুর কাছে যাও, কত গণ্যমান্য মানুষেরা সেখানে থাকেন, তা না তুমি সেইখানেই বলে যাচ্ছ ঈশ্বর লাভ জীবনের উদ্দেশ্য।
এগুলো বলো না, এত জ্ঞানীগুণী মানুষের সামনে তোমার এসব কথা বলতে নেই, তোমার কোনো আগলও নেই, কোনো ঠিকও নেই, বলবে না। ঠাকুর প্রতিবাদ করেছিলেন, বলেছেন যে কেন বলবো না রে শালা, এই একটা কথাই বলে যাব। এই যে হার্প করতেন, এই হার্প করাটা ভীষণ দরকার ছিল। তাই বলছে যখনই মনে হবে যে ঈর্ষা আসছে, যখনই মনে হবে যে পরস্পরের মধ্যে অহংকার আসছে, সঙ্গে সঙ্গে ঠাকুরের কথা ভাবতে, ঠাকুরের কথা ভাবলেই এগুলো চলে যায়। তারপর স্বামীজি অসাধারণভাবে বলছেন, যে বাড়িতে তোমরা আপাতত আছো তাহার স্থান পূর্ণ হইবে না দেখিতে পাইতেছি। একটা প্রশস্ত বাটির দরকার, অর্থাৎ সকলে গুতোগুতি করে একঘেয়ে শোবার আবশ্যক নাই। পারতপক্ষে এক ঘরে দুজনের অধিক থাকা উচিত নয়। একটা বড় হল, সেখানে পুঁথি পাটা রাখিবে। তখন থেকেই মাথায় ঢুকেছে যে প্রত্যেকের জন্য একটা ঘর, এবং যেন গুতোগুতি করে না থাকে। এইটা বিদেশে না গেলে হতো না। আমাদের দেশে স্বামীজি বলছেন, আমরা তো সবসময় শারীরিক সুচিতার কথা বলি, কিন্তু আমাদের মতন এই রকম শরীরকে অবজ্ঞা করা বা সুচিতা না পালন করা, এ প্রচুর উদাহরণ আছে। স্বামীজি বারবার চিঠিতে সমালোচনা করেছেন। আমরা যখন সেসব সময় পাবো সেসব চিঠিগুলো পড়ব। প্রত্যহ প্রাতঃকালে ও সন্ধ্যাবেলায় কালী, হরি, তুলসী, শশী প্রভৃতি অদল বদল করে যেন কিঞ্চিৎ কিঞ্চিৎ শাস্ত্রপাঠ করে, ও পরে সন্ধ্যাবেলায় আরেকবার পাঠ ও ধ্যান ধারণাও একটু সংকীর্তনাদি হয়। একদিন যোগ, একদিন ভক্তি, একদিন জ্ঞান ইত্যাদি বিভাগ করিয়া লইলেই হবে। এই মতো একটা রুটিন করো, তাহলেই দেখবে সব মঙ্গল। শাস্ত্রপাঠের কথা বলছেন, এবং বলছে যে যখন এসব পাঠ হবে তখন তোমরা গৃহীদেরও আসতে দাও। প্রতি রোববার 10টা হইতে নাগাদ ক্রমান্বয়ে পাঠ কীর্তনাদি হওয়া উচিত। সেটা পাবলিকের জন্য। এই নিয়মাদি করে কিছুক্ষণ কষ্ট করে চালিয়ে দিতে পারো, আপনা হতেই গড় গড় করে তা চলে যাবে। উক্ত হলে যেন তামাক খাওয়া না হয়। তামাক খাবার একটা জন্য আলাদা জায়গা থাকে। সেই ভাবটা তুমি যত পরিশ্রম করে ধীরে ধীরে আনতে পারো, তাহলেই বুঝবে যে অনেকটা কাজ এগোলো। দেখুন, সেই যুগে স্মোকার্স রুমের কথা বলছেন। 1895 সালে আমাদের দেশে যারা বাড়িতে যাদের ঠাকুর দালান ছিল, বহু মানুষের ঠাকুর দালানেই হুঁকো খেতেন। তো স্বামীজি বলছেন ওই হল ঘরে তামাক খাওয়া চলবে না, তামাক খাওয়ার জন্য আলাদা ঘর করতে হবে। এ অকল্প 32 বছরের ছেলে যাদের উপদেশ দিচ্ছেন, তারা বয়সও হচ্ছে তাই, তাদের সকলেরই বুড়ো গোপাল দাদা ছাড়া 40-এর নিচে বয়স। হয় স্বামীজি সমবয়সী, নয় 2 বছরের বড়, নয় 2 বছরের ছোট। কিন্তু বলছেন এগুলো করতে হয়, এবং এই পঠন পাঠনের উপর জোর দিচ্ছেন, এবং বলছেন যখন এই পঠন পাঠন হবে তখন যেন গৃহীরাও আসে, এবং একদিন যোগ, একদিন ভক্তি, একদিন জ্ঞান, এই নিয়ে আলোচনা করতে হবে, এবং একটা রুটিন তৈরি করতে হবে। কেন স্বামীজি এই পঠন পাঠনের উপর জোর দিলেন? এইটা কিন্তু একটা ভারতবর্ষের অদ্ভুত দিক স্বামীজি তুলে ধরেছিলেন। আদিকালে পঠন পাঠন খুব ছিল, কিন্তু তারপর তো স্বামীজি তো ম্যাকলের শিক্ষার একজন সন্তান, তো মেকলে কী করলেন, সব ভেঙে দিলেন। তার ফলে আমাদের দেশে সংস্কৃত পাঠটা একদম চলে গেল, এবং কোথাও আর পঠন পাঠন হতো না। যে কোনো পুজোর নামে একটা ব্যাপক হুজুগ এবং চূড়ান্ত অস্থিরতা হতো। স্বামীজি সেগুলো না করে বলছে প্রত্যেক দিন পঠন পাঠন করলে কি হয়, একটা ফিলোসফিক্যাল বেন্ট অফ মাইন্ড তৈরি হয়, এবং সেখানে গৃহীরাও যদি আসে তাহলে সকলেই পার্টিসিপেট করতে পারেন। এখনও দেখবেন বেলুড় মঠে যখন আরাত্রিক ভজন হয় সন্ধেবেলায়, তখন কিন্তু গৃহীরাও সেখানে গিয়ে বসতে পারেন। গৃহীরাও কিন্তু বহু মানুষ আছেন, তারা সন্ধেবেলায় বসে ওই শ্রীরামকৃষ্ণ মন্দিরে জপ ধ্যান করেন। এখনও সেই ট্র্যাডিশন চলছে। এবং শুধু বেলুড় মঠে নয়, যে যে সেন্টারে সন্ধেবেলায় এই মঠ সেন্টারগুলোতে যখন আরাত্রিক ভজন হচ্ছে, তখন গৃহীরাও সেখানে অংশগ্রহণ করতে পারেন। কারণ স্বামীজি বিশ্বাস করতেন যদি গৃহীদের মধ্যে পরিবর্তন না আসে তাহলে ভালো সাধু আসবে না, কারণ সাধু তো গৃহীর ঘর থেকেই আসবে। সেই কারণে বারবার এই কথাগুলো তিনি তার গুরু ভাইদের বলছেন, এবং যে সময় বলছেন আমি আবারও বলছি, তার 2 বছর পরে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হবে। রামকৃষ্ণ মিশন যখন প্রতিষ্ঠা করেছেন স্বামীজি, তখন তো একবারে ঠিকই করেছিলেন, শাস্ত্রপাঠ হবে, শরৎচন্দ্র চক্রবর্তী শাস্ত্রপাঠ করবেন ইত্যাদি। কিন্তু এখনই বলছেন যে তোমরা ঠিক করে নাও কোন দিন পড়াবে। একদিন জ্ঞান যোগ পড়ালে, একদিন ভক্তি যোগ পড়ালে, একদিন তোমার একদিন যোগ, একদিন ভক্তি, একদিন জ্ঞান পড়ানো হলো। এবং এই পড়ানোর মধ্যে দিয়ে
আসলে ভারতীয় দর্শনের সঙ্গে অন্য দর্শনের একটা পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে আমাদের পুরোটাই মননের ব্যাপার। আবৃত্তি সর্বশাস্ত্রানাং বোধাদপি গরীয়সী। আমাকে পড়তেই হবে, যত পঠন পাঠনের মধ্যে থাকবো তত আমার মনটা সূক্ষ্ম হবে, এবং যত মন সূক্ষ্ম হবে তত বুদ্ধি সূক্ষ্ম হবে, যত বুদ্ধি সূক্ষ্ম হবে তত সেবা সূক্ষ্ম হবে। এই যে প্রত্যেকটা লজিক্যাল কানেকশান রয়েছে, আমাদের ভারতীয় শাস্ত্র কিন্তু অসম্ভব অ্যানালিটিক্যাল। আমরা সংস্কৃতরা জানি না, সংস্কৃতরা পড়ি না, এবং শাস্ত্রটাকেও পড়তেই চাই না। যদি একবার শাস্ত্র পড়া যায়, আপনি যে কোনো শাস্ত্র ধরে পড়ুন, আপনি গীতা যদি মন দিয়ে পড়েন, দেখবেন গীতার মতন অ্যানালিটিক্যাল বই কিন্তু পৃথিবীতে খুব কম, খুব কম। একদম অ্যানালিসিস রয়েছে। আপনি অ্যানালিসিসটা না মানতে পারেন, কিন্তু অ্যানালিসিস দেওয়া আছে, একেবারে লজিক্যাল দেওয়া রয়েছে। লজিক মানে কিন্তু এই নয় যে সবাই একসঙ্গে হ্যাঁ বলবে। লজিক মানেই যে তার একটা ডেফিনিট স্ট্রাকচার থাকবে। সেই ডেফিনিট স্ট্রাকচারের মধ্যে আপনি ব্রহ্মসূত্র পড়ুন, দেখবেন তার মধ্যে অদ্ভুত স্ট্রাকচার রয়েছে, ডেফিনিট স্ট্রাকচার, কোনো আবোল তাবোল কথা বলা হয়নি। তাই শাস্ত্র পাঠের ওপর স্বামীজি এত জোর দিচ্ছেন, এবং সমবেতভাবে যদি পড়া যায় তাহলে তার একটা অসম্ভব তার একটা ভালো এফেক্ট হয়। এইখানেই পাশ্চাত্যের সঙ্গে আমাদের তফাৎ। পাশ্চাত্যে কোথায় পড়া হয়? লাইব্রেরিতে পড়া হয়। ব্যক্তি গ্রন্থাগারে গিয়ে জ্ঞান অর্জন করবে। এতে সব জায়গাতে তাই ছবি থাকে যে প্লেটো আলো জ্বলছে, প্লেটো বই পড়ছেন সেখানে একটা মোমবাতির তলায়। আমাদের এখানে হচ্ছে কথক ঠাকুর বসে সবাই শুনছে, তিনি পাঠ করছেন, ভাগবত পাঠ হচ্ছে, সবাই শুনছে বসে। এটাই আমাদের ট্র্যাডিশান। গীতা পাঠ হচ্ছে, সবাই শুনছে বসে। আমরা পাশ্চাত্যের থেকে অনেক আগে বিশ্বাস করেছি যে ওরাল হিস্ট্রি হ্যাজ ভ্যালু। এখন তো পাশ্চাত্য পাল্টেছে, এখন বলছে তুমি গল্পের মধ্যে দিয়ে ইতিহাস বলো, তুমি গল্পের মধ্যে দিয়ে একটা সময়কে ধরবার চেষ্টা করো, তুমি গল্পের মধ্যে দিয়ে তোমার উচ্চ চিন্তা দাও। তো আমাদের শাস্ত্রে সেটাই ছিল যে একজন পাঠ করছেন আর সবাই বসে শুনছেন এবং তারপর প্রশ্ন করছেন। এই যে গুরুগৃহে যেত ছেলেরা, তার যে বর্ণনা আছে সেখানে গুরু সবাইকে পড়াচ্ছেন, সকলে একসঙ্গে শুনছে, তারপর যার যা প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো করছে। এবং যদি গুরু মহাপণ্ডিত হন এবং শিষ্যও যদি সেরকম দরের হন, তাহলে গুরু কোনো কথা বলছেন না, কিন্তু শিষ্য সব উত্তর পেয়ে যাচ্ছেন। সদানন্দ যোগীন্দ্র তার বিখ্যাত গ্রন্থ বেদান্ত সারে বলছেন অধিকারীকে, কে বেদান্ত পড়ার অধিকারী সে সম্বন্ধে আমাদের শাস্ত্র অসম্ভবভাবে একটা তার মত সেটা দিয়েছে, এবং স্বামীজি সেটাকে চেষ্টা করছেন। মনে রাখতে হবে, সুভাষচন্দ্র স্বামীজির সম্বন্ধে বলতে গিয়ে বলেছিলেন তিনি প্রাচীনের সঙ্গে নবীনের একটা সেতুবন্ধনের চেষ্টা করেছিলেন। একদিকে হচ্ছে এনশিয়েন্ট ইন্ডিয়া, আরেকদিকে মডার্ন ইন্ডিয়া, এই দুটো যোগ স্বামীজি করতে চেয়েছিলেন। তার জন্য যখন তিনি অর্গানাইজেশনের কথা ভাবছেন, এই সব কথাগুলো বলছেন। একদিকে যেমন হিংসা ত্যাগ করার কথা বলছেন, একদিকে যেমন নিরহংকার হওয়ার কথা বলছেন, আবার সাথে সাথে প্রতিদিন পঠন পাঠনের মধ্যে যাতে সময় অতিবাহিত করতে হয় সে কথা বলছেন। মহেন্দ্রনাথ দত্ত স্বামীজির মধ্যম ভ্রাতা, তিনি তো বরানগর মঠে প্রায়ই যেতেন, এবং বরানগর মঠের তাঁর সেই বিখ্যাত বর্ণনা আছে যে ঘর চাপা দিয়ে সাধনা হচ্ছে, এত দরিদ্র যে বাইরের কোনো মানুষ এলে একটি চাদর গায়ে দিয়ে সবাই বেরোতেন, আর ঘরের মধ্যে সবাই কৌপিন পরে থাকতেন। দারিদ্র নিত্যসঙ্গী, খাওয়াও জুটছে না। একটা বড় বাটির মধ্যে তেলাকুচর সেই ঝোল করা হয়েছে, আর ভাত রাখা হয়েছে, এক গড়াস ভাত মুখে দেওয়া হচ্ছে, আর বুড়ো আঙুল চুবিয়ে সেই ঝোলটা খাওয়া হচ্ছে। কিন্তু তার মধ্যেও পঠন পাঠনটা রোজ চলছে। স্বামীজি যখন পরিব্রাজক হয়ে ঘুরছেন, তার মধ্যে যে পুঁটলি ছিল, সেই পুঁটলির মধ্যে দুটো বই ছিল, সে বই সব সময় পড়ছেন স্বামীজি যেখানেই যাচ্ছেন। এই যে পঠন পাঠন থাকা, এটি ভারতীয় দর্শনের একটা বড় কথা, যে তুমি সবসময় জ্ঞান চর্চার মধ্যে থাকবে। আমাদের কিন্তু দর্শনটা পাশ্চাত্যের মতন আর্ম চেয়ার ফিলোসফি নয়। আপনি এম্পিরিসিস্ট হন বা র্যাশনালিস্ট হন বা ইমানুয়েল কান্টের মতন আপনি সিনথেটিক এ প্রায়োরাই প্রপোজিশনে বিশ্বাস করেন, তার কোনো প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশান নেই। কিন্তু আমাদের পুরোটাই ছিল প্র্যাকটিক্যাল। আপনি যেটা শুনছেন সেটা ব্যক্তিগত জীবনে কাজে লাগাতে হবে, শুধু শুনে ভুলে গেলে চলবে না। তাই আমাদের যে দর্শন ছিল, যেহেতু এটা সত্যের বর্ণনা,
যখন আপনি বলছেন শ্রীনন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা, তখন যে শিষ্য শুনছেন তিনিও কিন্তু ভেতর ভেতর বুঝতে পারছেন বা অনুভব করতে শুরু করছেন যে আমিও অমৃতের পুত্র। এবং এই যে বর্ণনা রয়েছে আমাদের শাস্ত্রে, সে বর্ণনা সাংঘাতিক। সেখানে মেধার বর্ণনা আছে, সেখানে অবস্থার বর্ণনা আছে, এবং প্রত্যেকটা জিনিসের অদ্ভুত এক্সপ্লানেশন আছে। তাই স্বামীজি সবসময় পঠন পাঠনটা চাইতেন। বলছেন যে দেখিস সাধু করবি, কিন্তু দেখিস বাবা সবাই এখানে আসুক, কিন্তু হুজুগ না করে, গোলমাল না করে, আর বোকাদের আনিস না। এই বোকাদের আনিস না কেন বলছেন? কারণ স্বামীজি দেখেছিলেন ওই হুজুগে দেশকে মাতিয়ে দিয়ে কোনো লাভ নেই। আপনি যদি কংক্রিট কিছু করতে চান, তাহলে যতক্ষণ না সেই ফিলসফিটা মানুষের ভেতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে ততক্ষণ কোনো মুক্তি নেই। এবং ফিলসফি সেই ঢোকাতে পারে যে নিজে ফিলসফিটা জানে, যে নিজে পড়েছে। বেদান্ত স্বামীজি বিশ্বাস করেছেন যে বেদান্ত হবে আগামী দিনে শিক্ষিত মানুষের ধর্ম। নিজে বারবার বলেছেন বনের বেদান্তকে ঘরের কোনায় নিয়ে আসতে হবে, এবং সেই বেদান্তের পঠন পাঠনটা চলেছে অবিরত। সেখানে কোনো খামতি নেই, কোনো ক্লান্তি নেই। সেই অর্গানাইজেশন যে তৈরি করার কথা স্বামীজি বলছেন, সেইটা বারবার তার লেখাতে আমরা পাই। সেইভাবে তিনি গুরু ভাইদের অনুপ্রাণিত করেছেন এবং বলছেন যে তোমাদের মধ্যে অনন্ত শক্তি আছে, সেই শক্তি দিয়ে তোমরা এগিয়ে যাও, ঠাকুর সহায় রয়েছেন। এবং কখনও যেন এই রকম ভেতর ভেতর থেকে তোমার হিংসা, তোমার দেশ, তোমার অহংকার না আসে, তবেই একটা অর্গানাইজেশন থাকে। এর আরও বড় করে স্বামীজি বলবেন, আমরা পরের যে দিন আলোচনা করব সেই চিঠি নিয়ে আলোচনা করব। স্বামী ব্রহ্মানন্দকে লেখা, যে কী করবেন কী করবেন না আরও ইলাবোরেটলি স্বামীজি বলেছেন। পরের দিন সেটা আলোচনা হবে। আজকে এই অবধি থাক। নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণ